আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। আমি সোহাগ ঠিকাদার, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ত্রিপলিতে, এক্স নটরডেম কলেজ। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ৩ চলতরিত অধ্যায়ের বিগত বছরে বোর্ড প্রশ্ন সলভ করব। তো চলতরিত অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এবং এবারও আসবে আশা করা যায়। তো দেখো, শুরুতে প্রশ্নটা আছে, সেখানে হচ্ছে উদ্দীপকে একটা সার্কিট দেওয়া আছে হুইটস্টোন ব্রিজের মতো। তো গ দাগে বলা হয়েছে গ্যালভানোমিটারে বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এখানে গ্যালভানোমিটার হচ্ছে কোনটা? এটা। তো গ্যালভানোমিটার বিচ্ছিন্ন, অর্থাৎ এই তারটা কোনো সংযুক্ত নাই। তো এই তারটা যদি না থাকে তাহলে এখানে ব্যাপারটা কী দাঁড়ায় দেখো। ওই তারটা না থাকলে এখানে 8 আর 16 হচ্ছে শ্রেণীতে এবং 24 আর 32 শ্রেণীতে, এবং এই দুইটা রোধের সাথে এই দুইটা রোধ সমান্তরালে। তো এখানে আমাদের যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হয় তাহলে আমাদের অবশ্যই তুল্য রোধ বের করতে হবে কি, অর্থাৎ 8 এবং 16 তো শ্রেণীতে আছে। তো 8 এবং 16 তুল্য রোধ হবে ইকুয়াল টু 8 প্লাস 16 হচ্ছে 24, এবং আর এবং এস শ্রেণীতে আছে। তো আর ও এস এর আর এস প্রাইম দিলাম, সেটা হবে কত? 24 প্লাস 32, এটা হবে 56। তো এখন টোটাল হচ্ছে আর এস এবং আর এস প্রাইমস প্যারালাল আছে, অর্থাৎ বর্তনীর তুল্য রোধ যেহেতু দুইটা প্যারালালে আছে, তো 24 ইন্টু 56, নিচে হবে 24 প্লাস 56। তো বর্তনীর তুল্য রোধ হচ্ছে 16.8, এবং এখানে আমাদের ব্যাটারি হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5 এম্পিয়ার। অতএব তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু V ডিভাইডেড বাই 16.8 প্লাস 0.5, 0.6936 অ্যাম্পিয়ার। তো পরবর্তীতে ঘ দাগে বলা হয়েছে উদ্দীপকের এক্স রোধটি ব্রিজে প্রদত্ত কোনো একটি রোধের সাথে ব্যবহার করে সাম্যাবস্থা সৃষ্টি সম্ভব কিনা গাণিতিক ব্যাখ্যা দাও। তো এখানে দেখো, আমাদের যদি একটা হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থা থাকতে হয় তাহলে কি কি সমান, মানে কোন শর্ত পালন করতে হবে? এখানে হবে তাহলে আমাদের P ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এস। P ডিভাইডেড বাই কিউ সমান আর ডিভাইডেড বাই এস যদি হয় তাহলে শুধুমাত্র আমাদের ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। এখন আমাদের P আছে কত? P আছে 8, কিউ আছে 16। তো P আর কিউ এর অনুপাত হচ্ছে আমাদের কত আসে? 1/2। এবং আর ও এস এর ক্ষেত্রে যদি আমাদের 1/2 আনতে হয় তাহলে দেখো এখানে 24 আছে, আর এখানে এস এর মান যদি 48 হয় তাহলে তো হয়ে যায়। এবং দেখো এখানে আছে এক্স এর মান 16, তো 32 আর 16 তো আমাদের 48। তো এটা তো বোঝাই যাচ্ছে আমরা যদি এস এর সাথে 16 যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে। তো অতএব পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু হচ্ছে 8/16 সমান 1/2। এখন আর বাই এস ইকুয়াল টু আমাদের 1/2 হইতে হবে। তো এখন দেখো এখানে আমাদের আর আছে কত? আর আছে 24, আমরা হচ্ছে এস এর এখানে আমরা এস প্রাইম দিলাম, যেহেতু এসটা চেঞ্জ করব আমরা। তো এখানে আর, অতএব আর হচ্ছে 24 ডিভাইডেড বাই এস প্রাইম ইকুয়াল টু 1/2। অতএব এস প্রাইম পাচ্ছি আমরা 48। তো এখানে আমাদের এস আছে হচ্ছে 32, তো 32-এর যেখানে 32 আছে ওইখানে আমাদের 48 লাগবে। তো 32-এর সাথে আমরা যদি 16 যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি এস প্রাইম ইকুয়াল টু 32 প্লাস 16 ইকুয়াল টু এস প্লাস এক্স। অতএব এস এর সাথে এক্স শ্রেণীতে যুক্ত করতে হবে।
তো এস এর সাথে এক্স যদি আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে আমাদের হয়ে যাবে। একটা সার্কিট দেওয়া আছে, এখানে হচ্ছে দুইটা তড়িৎ কোষ আছে। গ দাগে বলা আছে উদ্দীপকের বর্তনীর I1 নির্ণয় করো। I1 হচ্ছে এইটা। তো এটা আমরা কারশফ দিয়ে করব। দেখো এখানে দুইটা লুপ আছে, এই লুপটা আর একটা লুপ হচ্ছে এই সম্পূর্ণ এইটার সাথে, মানে একবার হচ্ছে 15 নিব আমরা 12 ভোল্ট ব্যাটারির সাথে, আরেকবার 15 নিব আমরা 14 ভোল্ট ব্যাটারির সাথে। আমরা লুপ 1, এইটা ধরলাম আমরা লুপ 2। তো লুপ 1 এ আমরা কারশফ ইউজ করব, লুপ 1। তো লুপ 1 এ যদি আমরা কারশফ ইউজ করি, দেখো এই বরাবর যদি আমরা যাই, তো এই বরাবর গেলে হবে আমাদের 12 minus 4i1, 12 minus 4i1 minus 15i equal to 0। তো এটা হচ্ছে আমাদের 1 নং। এবং লুপ 2 তে হচ্ছে আমাদের লুপ 2 তে হচ্ছে আমাদের 14 minus 4i2 minus 15i equal to 0। এবং আরেকটা জিনিস, i সমান হচ্ছে আমাদের i1 প্লাস i2। দেখো এইখান দিয়েও i1 আসতেছে, এইখান দিয়েও i2 যাচ্ছে, এবং দুইটা মিলিত হয়ে আমাদের এই 15 এর মধ্যে দিয়ে আমরা i ধরেছি। তো দুইটা মিলিত হয়ে কত হচ্ছে i, অর্থাৎ i ইকুয়াল টু হচ্ছে আমাদের i1 প্লাস i2। তো আমরা এখানে i এর জায়গায় i1 প্লাস i2 ব্যবহার করতে পারি, অথবা i2 যেখানে আছে সেখানে আমরা i মাইনাস i1 ব্যবহার করতে পারি, যে কোনো একটা করলেই হবে। তো আমরা এখানে i2টা চেঞ্জ করে i নিয়ে আসি। 14 মাইনাস 4, i2 সমান হচ্ছে কত, i মাইনাস i1 মাইনাস 15i ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করলে কি পাই, 14 মাইনাস প্লাস 4i1, এবং এখানে আমরা পাবো হচ্ছে -4 -15 -19i ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নং। তো 1 নং এবং 2 নং আমরা ক্যালকুলেটরতে যদি সলভ করি তাহলে আমরা পাই i1 ইকুয়াল টু 0.132 এম্পিয়ার, এবং i পাচ্ছি আমরা 0.7647। তাহলে i2 বের করে ফেলি। i2 হবে আমাদের i মাইনাস i1, 0.7647 মাইনাস 0.132 কত হচ্ছে আমাদের 0.6327 এম্পিয়ার। তো আমাদের i1 i2 সবগুলোই বের করা হয়ে গেছে। তো আমাদের গদাগ শেষ। গদাগে কি বলা হয়েছে, গদাগে বলা হয়েছে উদ্দীপকের কোষ দুটিকে কিভাবে যুক্ত করলে বহির্রোধে অধিক তাপ উৎপন্ন হবে। তো আমরা কোষ দুটিকে একবার সমান্তরালে যুক্ত করে দেখব কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, এবং পরের বার হচ্ছে আমরা শ্রেণীতে যুক্ত করে দেখব কি পরিমাণ তাপ উৎপন্ন হয়। তো বর্তমানে তো আমাদের সমান্তরালে যুক্ত আছে, এবং সমান্তরালে যুক্ত থাকা অবস্থায় গদাগে আমরা তড়িৎ প্রবাহ আর এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ আই, সেটা আমরা বের করেছিলাম। কত বের করেছিলাম, আই ইকুয়াল টু 0.7647 এম্পিয়ার। তো বর্তমানে অর্থাৎ সমান্তরালে থাকা অবস্থায় আমাদের তাপ কত হচ্ছে, সমান্তরালে থাকা অবস্থায় আমাদের তাপ এইচপি দিলাম, পি মানে হচ্ছে প্যারালাল। তো এইচপি হচ্ছে আমাদের আই স্কোয়ার আর ইন্টু টি। তো আই হচ্ছে আমাদের 0.7647 স্কোয়ার গুণ 15 টি। তো আমরা কত পাচ্ছি 0.7 টি জুল। তো এটা হচ্ছে আমাদের এইচপি। এখন হচ্ছে আমরা দেখব যদি কোষ দুইটা শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে আমাদের তাপটা কত হবে। তো শ্রেণীতে যুক্ত করলে সার্কিটটা কেমন হবে, সার্কিটটা হবে এমন।
হ্যাঁ, তো একটার মান হচ্ছে আমাদের কত, একটার মান হচ্ছে 12 আর একটার মান 14 ভোল্ট, এবং দুইটারই অভ্যন্তরীণ রোধ 4 এবং বাইরের রোধ হচ্ছে 15। তো এখন তো একটাই লুপ আছে, একটা লুপে যদি আমরা ইউজ করি, কারশফ ইউজ করি, তাহলে কি আসে, 12 মাইনাস 4i প্লাস 14 মাইনাস 4i মাইনাস 15i ইকুয়াল টু 0। অতএব i ইকুয়াল টু পাচ্ছি আমরা 12 প্লাস 14 ডিভাইডেড বাই 4 প্লাস 4 প্লাস 15। তো আমাদের i পাচ্ছি 0.4 এম্পিয়ার। তো এখন আমাদের তাপ উৎপন্ন কত হবে, Hs ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর টি। তো এখানে আই হচ্ছে 1.13 স্কোয়ার ইন্টু 15 টি। তো এটা হচ্ছে আমাদের কত হবে, আই স্কোয়ার 16.8 টি জুল। তো এখানে হচ্ছে আমাদের কোনটা বড় হচ্ছে, এখানে আমাদের এইচএস বড় হইতেছে, এইচএস গ্রেটার দেন এইচপি। অর্থাৎ যখন আমরা যদি তড়িৎ খরচুরকে আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে তাপ বেশি উৎপন্ন হবে। পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, 90 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 1 ওহম রোধ সমান্তরালে যুক্ত আছে, বর্তনীর মূল প্রবাহ 3 অ্যাম্পিয়ার। এই গ্যালভানোমিটার দ্বারা 3 অ্যাম্পিয়ারের অধিক তড়িৎ প্রবাহ মাপা সম্ভব। তো গ দাগে বলা হয়েছে উদ্দীপকে 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো। দেখো, দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে এবং এই টোটাল সার্কিটটায় যদি আই পরিমাণ রোধ যায়, দুইটা রোধের একটা হচ্ছে মনে করো R1 আর একটা হচ্ছে R2, এবং টোটাল হচ্ছে কত, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো R1 এর মধ্যে দিয়ে মনে করো I1 যাচ্ছে এবং R2 এর মধ্যে দিয়ে মনে করো I2 যাচ্ছে। তাহলে লেখা যায় I1 ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। অর্থাৎ আমরা I1 বের করলে উপরে রাখবো কি R2, আর যদি I2 বের করি তাহলে আমরা উপরে রাখবো R1। তো এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকে 1 ওহম রোধের মধ্যে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করো। তো এখানে একটা মনে করো R1 আমরা ধরলাম 1 ওহম এবং R2 আমরা ধরলাম 90 ওহম, এবং I আমাদের দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। তো এখন আমরা জাস্ট মান বসাবো তাহলে হয়ে যাবে। তো R2 হচ্ছে 90, এখানে 90 প্লাস 1 ইন্টু 3, তাহলে আমাদের উত্তর কত আসছে, 0.96 অ্যাম্পিয়ার। ব্যাস। তো ঘ দাগে বলা হয়েছে উদ্দীপক অনুসারে কি ব্যবস্থা গ্রহণ করলে 30 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপা সম্ভব হবে। তো বর্তমানে মাপা যাচ্ছে আমাদের কত, 3 অ্যাম্পিয়ার, এবং আমাদের মাপতে হবে কত, 30 অ্যাম্পিয়ার। 30 অ্যাম্পিয়ার মাপতে হবে, অর্থাৎ আমাদের অ্যামিটারের পাল্লা কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, কত গুণ, অ্যামিটারের পাল্লা 10 গুণ বৃদ্ধি করতে হবে। তো অ্যামিটারের পাল্লা হচ্ছে আমাদের n ইকুয়াল টু 30/3 ইকুয়াল টু 10 গুণ বাড়াতে হবে। তো অ্যামিটারের পাল্লা যদি 10 গুণ বাড়াইতে হয়, একটা জিনিস, যদি কোনো অ্যামিটারের পাল্লা 10 গুণ বাড়ানো হলে যে শান্ট ব্যবহার করা হয় সেই শান্টের মান হবে G/n-1। এই সূত্রটা তোমরা মনে রাখবা, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি সূত্র। যদি অ্যামিটারে n গুণ পাল্লা বৃদ্ধি করা হয় তাহলে শান্টের মান হবে G/n-1। G হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, n হচ্ছে কত গুণ বাড়ানো হবে। তো এখানে হচ্ছে আমাদের কত গুণ বাড়ানো হবে, 10 গুণ বাড়ানো হবে, এবং G হচ্ছে কত, G হচ্ছে 90। তো 10 - 1, তো এটা হচ্ছে আমাদের কত আসে, 10। তো শান্ট যুক্ত করতে হবে আমাদের কত, 10 ওহম। তো দেখো একটা জিনিস, এখানে শান্ট বর্তমানে অলরেডি 1 ওহম শান্ট যুক্ত আছে। তো 1 ওহম শান্ট অলরেডি যুক্ত আছে এবং আমাদের এটাকে কত বানাতে হবে, 10 বানাতে হবে। তো অতএব আমরা কি করব, যে শান্টটা আছে 1 ওহমের, তার সাথে আমরা 9 ওহমের আরেকটা রোধ যুক্ত করে দিব, তাহলে তো আমাদের 10 হয়ে যাবে। অতএব শান্টের সাথে 9 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করব। ব্যাস। পরবর্তী প্রশ্নে একটা সার্কিট দেওয়া আছে। তো গ দাগে বলা হচ্ছে বর্তনীর চাবি S খোলা অবস্থায় মূল প্রবাহ কত।
দেখো বর্তনের চাবি অর্থাৎ হচ্ছে আমাদের এই এসটা খোলা, এস যদি খোলা থাকে এখানে আমাদের কোনো কারেন্ট যাবে না, শুধুমাত্র আমাদের এই দুইটা রোধ কাউন্ট হবে। তো এটা তো সহজ। তো দুইটা রোধই শ্রেণীতে আছে, তো তুল্য রোধ হবে দুইটার যোগফল। অতএব আই ইকুয়াল টু হবে আমাদের ই ভাগ তুল্য রোধ প্লাস হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তো ই হচ্ছে আমাদের কত 9, এবং এখানে আর ইকুইভ্যালেন্ট হবে আমাদের কত 40 প্লাস 4, 40 প্লাস 4, এবং তার সাথে যোগ হবে কত 1, তাহলে 9/। গদাগে হচ্ছে আমাদের উত্তর 0.2 অ্যাম্পিয়ার। এবং গদাগে বলেছে উদ্দীপকের বর্তনের চাবি এস বন্ধ অবস্থায় 10 মিনিট তড়িৎ প্রবাহ চালানোর ফলে R4 রোধের ফিউজটি গলে যাবে কি। আচ্ছা, এস বন্ধ অবস্থায় আছে অর্থাৎ এখানে সার্কিটটা পূর্ণ আছে। তো এস বন্ধ অবস্থায় থাকলে এখন আমাদের বলা হয়েছে R4 এর রোধটি, R4 এর রোধ কই, এটা R4 এর রোধ হচ্ছে 15 ওহম। তো এখানে একটা সার্কিট আছে, সেই সার্কিটটা হচ্ছে 300 জুল তাপে গলে যায়। তাহলে মেইনলি হচ্ছে আমাদের R4 এর অর্থাৎ 15 রোধের মধ্যে যে শক্তিটা, যে তাপ উৎপন্ন হবে সেই তাপটা আমাদের বের করা লাগবে, তাই তো। তো এর দেখো সার্কিটটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে উপরে হচ্ছে আমাদের কত আছে, উপর দুটো শ্রেণীতে আছে, তো উপরে হয়ে যাবে আমাদের 44, আর নিচে হবে আমাদের 16, আর এইখানে তো আমাদের R4 থাকতেছে, R4 হচ্ছে 15 আর হচ্ছে 10। তো এখান যদি আমরা তুল্য রোধ বের করি, তাহলে নিচে হচ্ছে আমাদের কত হবে, এইখানে 15 এবং 10 হচ্ছে প্যারালালে আছে, তো 15 আর 10 এর তুল্য রোধ কত হবে 15 আর 10, তো 15 আর 10 এর তুল্য রোধ হবে আমাদের 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 15 প্লাস 10, 6, এটা 6, টোটাল হচ্ছে নিচে আসতেছে আমাদের 22, উপরে 44, নিচে 22। অতএব তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 44 গুণ 22, 44 প্লাস 22, 14.667 ওহম। এখন আমরা হচ্ছে টোটাল কারেন্ট বের করি, তড়িৎ প্রবাহ আই। তড়িৎ প্রবাহ আই হবে আমাদের 9 ডিভাইডেড বাই, নিচে তো 1 আছে এই জন্য 1 যোগ হবে 1 প্লাস 14.667, আমাদের কত আসছে 0.57446 অ্যাম্পিয়ার। তো দেখো আমাদের এখানে টোটাল বর্তমানে যে কারেন্ট আছে সেটা হচ্ছে আমাদের 0.57446, এবং এই দুইটা কারেন্ট এইখানে এসে ভাগ হয়ে যাবে আমাদের। তো একটা যাবে এখান দিয়ে I1, একটা যাবে এখান থেকে I2। তো আমাদের তো আয়ন নিয়ে কোনো কাজ নাই, আমাদের হচ্ছে এই তার দিয়ে কি পরিমাণ যাচ্ছে সেটা আমাদের লাগবে। তো একটু আগে আমরা দেখেছিলাম দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে কিভাবে বের করে, একটা সূত্র দেখছিলাম সরাসরি। তো সেই সূত্রটা দিয়ে আমরা বের করে ফেলি, আমরা কি বের করব I2 বের করব। তাহলে I2 সমান হবে আমাদের কত, উপরে যাবে 44, নিচে থাকবে আমাদের 44 প্লাস 22, এবং এর সাথে হচ্ছে আমাদের গুণ হবে 0.54746, তাহলে আমাদের কত 3829 অ্যাম্পিয়ার। আমাদের 0.3829 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং এই কারেন্টটা আবার এখান দিয়ে আমাদের দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো আমাদের মেইনলি লাগবে হচ্ছে 15-এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা লাগবে। তো এখন আমরা 15-এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করব। তো 15-এর মধ্যে দিয়ে এটা হচ্ছে কত R4, R4 হবে আমাদের কত, উপরে হবে কত 10, আর নিচে হবে 10 প্লাস 15, সেই সূত্রটা যেটা আমরা একটু আগে দেখেছি। এখানে গুণ হবে 0.3829, তো গুণ করলে আমরা কত পাচ্ছি 15319। এটা হচ্ছে আমাদের এই পরিমাণ R4 এর মধ্যে দিয়ে এই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন আমাদের কি বের করা লাগবে, এখন হচ্ছে আমাদের তাপ বের করা লাগবে। তো তাপ H = I স্কয়ার RT, তো 0.15319 স্কয়ার ইন্টু 15, এখানে হচ্ছে 10 মিনিট, 10 মিনিট হচ্ছে 600 সেকেন্ড। তো কত আসে আমার 211.2086 জুল। দেখো আমাদের হচ্ছে R4 এর মধ্য দিয়ে কি পরিমাণ, অর্থাৎ আমাদের R4 এর মধ্য দিয়ে হচ্ছে 211.2086
2086 জুল তাপ উৎপন্ন হবে। আর এই ফিউজটা গলবে হচ্ছে কততে? ফিউজটা গলবে হচ্ছে 300-তে। তো 300 জুলের থেকে আমাদের কম পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ফিউজটি গলে যাবে না, ফিউজটি অক্ষত থাকবে। তো পরবর্তী প্রশ্নে এখানে একটা সার্কিট দেওয়া আছে। এখানে গ দাগে বলা হয়েছে বর্তনীর এবি অংশের বিভব পার্থক্য কত? এবি অংশের বিভব পার্থক্য, আমাদের এবি অংশ কোথা? এই যে এটা হচ্ছে এ, হচ্ছে বি। তো এবি অংশের আমাদের বিভব পার্থক্য বের করা লাগবে। কিভাবে বের করা যেতে পারে? দেখো, যদি এমন থাকে যে একটা সার্কিট, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এবং এই টোটাল সার্কিটের বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে আমরা যদি R1 এর মধ্য দিয়ে বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে কিভাবে বের করব আমরা? R1 এর মধ্যে বিভব পার্থক্য ভি ইকুয়াল টু হবে আমাদের টোটাল আই ইন্টু R1। এখন দেখো, আই ইন্টু R1, আবার আই হচ্ছে আমাদের কত হবে? আই হচ্ছে আমাদের ভি বাই R1 প্লাস R2 হবে। তাহলে আমরা একবারে লিখতে পারি R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভি, তাই তো? এখন দেখো, এখানে হচ্ছে আমাদের ব্যাটারিগুলো কীভাবে সাজানো আছে। উপরে দুইটা 3 ভোল্ট শ্রেণীতে যুক্ত আছে, নিচে দুইটা 3 ভোল্ট শ্রেণীতে যুক্ত আছে, এবং সবগুলো আছে, এবং দুইটার সাথে দুইটা সমান্তরালে যুক্ত আছে। তো যেহেতু উপরে দুইটা শ্রেণীতে আছে, উপরের দুইটা তুল্য ভোল্ট কত হবে? তুল্য তড়িৎচালক শক্তি, যেহেতু শ্রেণীতে থাকলে হচ্ছে আমাদের কি করতে হয়? যোগ। তাহলে দুইটা মিলে হচ্ছে আমাদের 6, এবং নিচেও আমাদের 6, এবং দুইটা ব্যাটারি যদি প্যারালালে থাকে এবং তাদের মান যদি সেম থাকে, তাহলে তাদের টোটাল যে তুল্য বিভব পার্থক্য সেটা যে কোনো একটা ব্যাটারি সমান হয়। অর্থাৎ এই দুই পয়েন্টের বিভব পার্থক্য কত হবে? 6। তাহলে এখানে ভি সমান হচ্ছে কত? ভি সমান হচ্ছে 6, এবং R2, এখানে R2 হচ্ছে কত? R2 হচ্ছে 10। দেখো, আমাদের এ এবং বি, এবি পয়েন্টের মধ্যে টোটাল 4টা রোধ আছে। এই 4টা রোধের তুল্য রোধ হচ্ছে R1। তো আমাদের শুরুতে কি করা লাগবে? আচ্ছা, R1 এখানে আছে, আমরা মনে করি এটা REQ। তো শুরুতে আমাদের কি করা লাগবে? এ এবং বি এর মাঝে যে তুল্য রোধটা আছে সেটা আমাদের বের করে নেওয়া লাগবে। তো শুরুতে আমরা হচ্ছে R অফ এবি, অর্থাৎ এবি এর মাঝে তুল্য রোধ আছে সেটা আমরা বের করব। তো এবির মাঝে হচ্ছে কি কি আছে দেখো, R1 এবং R2 হচ্ছে শ্রেণীতে যুক্ত আছে। এটা 10, এটা 20, 10 আর 20 টোটাল এখানে হচ্ছে কত হবে? 30। এখানেও 10, এখানেও 20, টোটাল হচ্ছে 30। তো এখানে হচ্ছে দুইটা শ্রেণীতে আছে, দুইটা যদি শ্রেণীতে থাকে, এটাও 30, এটাও 30, তাহলে আর এবি কত হবে আমাদের? আর এবি হবে 30 ডিভাইডেড বাই 2। মানে যদি দুইটা সমান থাকে, দুইটা রোধ যদি দুইটা সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে তাদের তুল্য রোধ হয় অর্ধেক, 15 ওহম। তো এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের এই সূত্রতে শুধু মান বসাই দিব। অতএব ভি অফ এবি সমান, এখানে সে সূত্র কি? আমরা যদি R1 এর বের করি, উপরে আমাদের R1 রাখতে হবে, নিচে হচ্ছে বাকিগুলো যোগ করতে হবে। তো আমরা হচ্ছে বের করব এবির। তো এবির তুল্য রোধ কত? এবির হচ্ছে 15। তাহলে নিচে হবে আমাদের 15 প্লাস 10, আর ভি হচ্ছে কত? ভি হচ্ছে 6। তো 15 ডিভাইডেড বাই 25 ইন্টু 6, আমাদের 3.6 ভোল্ট। তাহলে এবি অংশের এবি অংশের বিভব পার্থক্য হচ্ছে 3.6 ভোল্ট। এখন ঘ দাগে বলা হয়েছে R5 রোধ অপসারণ করে বর্তনী সম্পূর্ণ করলে মূল প্রবাহের কিরূপ পরিবর্তন হবে? কোনটা অপসারণ করতে হবে? R5 হচ্ছে 10 ওহম। তো এখানে যখন R5 রোধ অপসারণ করি নাই, তো সেই মুহূর্তে আমাদের এবির তুল্য রোধ হচ্ছে কত? এবির তুল্য রোধ হচ্ছে 15, এবং বাকি আছে R5 10। তো টোটাল বর্তনীর তুল্য রোধ হবে আমাদের কত? 15 প্লাস 10 হচ্ছে 25। তো আর এবি এর তুল্য রোধ হচ্ছে 15, এবং টোটাল আমাদের বর্তনীর তুল্য রোধ হচ্ছে 15 যোগ 10, 25 ওহম। তো আমাদের বর্তনীর আই হবে আমাদের 6 ডিভাইডেড বাই 25, 0.24 এম্পিয়ার। এবং পরবর্তীতে হচ্ছে আমাদের R5 রোধ অপসারণ করতে হবে। তো এই 10 ওহম রোধটা আমাদের থাকবে না। তো 10 ওহম না থাকলে শুধু কি থাকবে?
এ বি এর মাঝে যেগুলো আছে সেগুলোই তো আছে। তো এ বি এর তুল্যত্ব 15, তাহলে আমাদের বর্তমানে আই কত হবে? আই প্রাইম ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 15, 0.4 অ্যাম্পিয়ার। তো এখানে বলা আছে কীরূপ পরিবর্তন হবে? আচ্ছা, আমাদের টোটাল কারেন্ট বৃদ্ধি পাবে 0.4 মাইনাস 0.16 এম্পিয়ার কারেন্ট বৃদ্ধি পাবে। পরবর্তীতে কি বলা হয়েছে? পরবর্তীতে দুইটা সার্কিট দেওয়া আছে। এখানে গ দাগে বলা হয়েছে বর্তনী 1, এটা হচ্ছে বর্তনী 1 এবং এটা বর্তনী 2। তো বর্তনী 1 এর বহিরোধ আর এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আর এটা হচ্ছে আর, এর মধ্যে দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে একটা সার্কিট, তো এটা তো আমরা যদি কারশফের সূত্র ব্যবহার করি তাহলেই হয়ে যাবে, একটাই লুপ। তো মনে করি আমরা এই বরাবর আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে লুপ। তাহলে যদি আমরা কারশফ কেভিএল ইউজ করি, কেভিএল ইউজ করলে হবে আমাদের 6 মাইনাস 0.3 আই প্লাস 3 মাইনাস 0.2 আই মাইনাস 10 আই ইকুয়াল টু 0। তো এখান থেকে অতএব আমরা আই পাচ্ছি আই ইকুয়াল টু 6 প্লাস 3, নিচে হবে আমাদের 0.3 প্লাস 0.2 প্লাস 10, 0.857। আগে বর্তনীর 1 এর বহিরোধ আর এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হচ্ছে 0.857 অ্যাম্পিয়ার। ঘদাকে বলা হয়েছে কোষের সমবায়ের ধরন পরিবর্তনের ফলে বহিরোধ আর এর দুই প্রান্তে বিভব পার্থক্যের পরিবর্তন হয়। বর্তনী 1 ও বর্তনী 2 এর আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো মানে বর্তনী 1 এ আই এর মান হচ্ছে কত? 0.857। তো বর্তনী 1 এ বিভব পার্থক্য V1 ইকুয়াল টু কত হবে? আই ইন্টু আর, সেটা হবে আমাদের 0.857 ইন্টু 10। তো এটা হচ্ছে আমাদের 8.57 ভোল্ট। তো বর্তনী 1 এ হচ্ছে আমাদের বহিরোধ আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 8.57 ভোল্ট। এখন হচ্ছে আমরা বর্তনী 2 এর বের করব। তো বর্তনী 2 এ হচ্ছে আমাদের দুইটা ব্যাটারি কিসে আছে? সমান্তরালে যুক্ত আছে। তো দুইটা ব্যাটারি সমান্তরালে যুক্ত আছে, একটা আছে 3, একটা আছে 6। তো এইটাকে এখানে হচ্ছে আমাদের দুইটা লুপ ব্যবহার করতে হবে। দেখো, তো একটা লুপ ব্যবহার করব হচ্ছে আমরা এইটা, এই যে একটা লুপ, এবং আরেকটা লুপ ব্যবহার করব আমরা এই সম্পূর্ণটা। তো আমাদের হচ্ছে এখানে এইটা ধরি হচ্ছে আমাদের লুপ 1, এবং এই বড় যেটা ধরবো আমরা সেটা ধরি আমরা লুপ 2। তো লুপ 1 এ আমরা কেভিএল ব্যবহার করব। লুপ 1 এ, তো লুপ 1 হচ্ছে ছোটটা, এখানে হচ্ছে এই বরাবর কারেন্ট যাবে। তো এটা ধরলাম আমরা I1, সরি এটা ধরলাম আমরা I2, এটা ধরলাম আমরা I1, এবং বহিরোধের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটাকে ধরলাম আমরা I। তাহলে আমরা বর্তমানে লুপ 1 এ কেভিএল ইউজ করলে পাচ্ছি 6 মাইনাস 0.3 I2 মাইনাস 10 I ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমরা এক নং সমীকরণ পাচ্ছি। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে I2 এবং I1 যুক্ত হয়ে I তৈরি হয়, অর্থাৎ I সমান হচ্ছে আমাদের I1 প্লাস I2। তো পরবর্তীতে আমরা লুপ 2 তে যাই। লুপ 2 তে হচ্ছে আমাদের লুপ 2 তে 3 মাইনাস 0.2 I1 মাইনাস 10 I ইকুয়াল টু 0। এবং আমরা এখানে দুইটা সমীকরণে I2 আছে, I আছে, তো এখানে আমরা I1 কে সরিয়ে I2 তে নিয়ে আসবো। এখানে 3 মাইনাস 0.2
I1 এর জায়গা লেখা যায় I মাইনাস I2, সরি, সমান 0। তো এখানে পাচ্ছি আমরা 3 মাইনাস 0.2i প্লাস 0.2 I2 মাইনাস 10i ইকুয়াল টু 0। তো দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন দুইটা সমীকরণ ক্যালকুলেটরে সলভ করব। তো বর্তনী 2 এ আমাদের বহিরোধের মধ্যে দিয়ে কারেন্ট পাচ্ছি 0.415 অ্যাম্পিয়ার। এখন আমরা বিভব পার্থক্য বের করব। V2 ইকুয়াল টু 0.415 ইন্টু 10, এটা হচ্ছে আমাদের 4.15 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি এখানে V1 আর V2 তো সমান না, অর্থাৎ আমরা বলতে পারি কোষের সমবায়ের ধরন পরিবর্তন করলে বহিরোধ R এর দুই প্রান্তে বিভব পার্থক্যের পরিবর্তন হয়। আছে এখানে বলা হচ্ছে সংযুক্ত এমিটারের অভ্যন্তরীণ রোধ 0.5 অ্যাম্পিয়ার, 0.5 সংযুক্ত এমিটারের অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। তো গদাকে বলা হয়েছে বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করো। তো এখানে আমাদের সেই আগের ম্যাথের মতন করতে হবে। এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের এই যে অ্যামিটার আছে, অ্যামিটারে কিন্তু এইখানেও একটা অভ্যন্তরীণ রোধ আছে, সেইটা হচ্ছে আমাদের 0.5 ধরতে হবে। তাহলে টোটাল হচ্ছে এখানে আমাদের এ বি এর মাঝে 3টা রোধ আছে, এরপরে 2 আছে, এরপরে 0.5 আছে। তো বর্তনী এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। আমরা আগে কি করেছিলাম, এরকম যদি 3টা রোধ থাকে বা শ্রেণীতে যদি যুক্ত থাকে, একটা R1 R2 R3 এবং এই সম্পূর্ণ হচ্ছে বি বিভব পার্থক্যে যুক্ত আছে, তাহলে R1 এর মধ্যে দিয়ে বিভব পার্থক্য হবে আমাদের R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। তো এখন আমাদের হচ্ছে এ বি এর মধ্যে দিয়ে বিভব পার্থক্য বের করা লাগবে। তো শুরুতে হচ্ছে আমাদের এ বি এর তুল্যরোধটা বের করতে হবে। আর এ বি ইকুয়াল টু হচ্ছে 3টা আমাদের সমান্তরালে যুক্ত আছে, তাহলে 1 ইনভার্স প্লাস 2 ইনভার্স 1 প্লাস 1 ইনভার্স 1 0.4। তো আর এ বির মান হচ্ছে আমাদের 0.4 ওহম। এখন আমরা তাহলে যদি আমরা বের করি, ভি বের করি, তাহলে R1 অর্থাৎ এখানে হচ্ছে আমরা যেহেতু এ বি এর মধ্যে দিয়ে বিভব পার্থক্য, সরি এখানে V1 সমান এখানে এর সাথে V গুণ হবে, তাহলে R1 ইন্টু ভি ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। তো এখন আমাদের R1 হচ্ছে কত, অর্থাৎ R1 বলতে যার মধ্যে বিভব পার্থক্য বের করব। এখানে আমরা এ বি এর মাঝে বিভব পার্থক্য বের করছি, তাহলে R1 এর জায়গায় আমাদের কত হবে আর এ বি, অর্থাৎ ভি এ বি। তো আর এ বি পাইছে কত 0.4, বি হচ্ছে আমাদের 10, নিচে হবে R1, R1 হচ্ছে এ বি 0.4 প্লাস 2 প্লাস 0.5 1.379 ভোল্ট। তাহলে এ বি এর বিভব পার্থক্য হচ্ছে 1.379 ভোল্ট। ঘদাকে বলেছে বর্তনী 2 ওহম রোধটি অপসারণ করলে মিটারে কি পরিবর্তনে প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে। দেখো এখানে 2 ওহমে কিন্তু 2টা রোধ আছে, এই যে একটা 2 ওহম আছে এবং এই যে আরেকটা 2 ওহম আছে, কিন্তু এখানে বলা আছে 2 ওহমের রোধটি দ্বারা কিন্তু একটি রোধ বুঝাইতেছে, দুইটি না। তো এমনি ভাবলে এরা হয়তো এটাই বুঝাইতে চাইছে 2 ওহম, এই যে এখানে যে 2 ওহমটা আছে এটাই বুঝাইছে মূলত। তো আমরা সেইটা অপসারণ করে এখন করব। তো এখানে বলা হয়েছে 2 ওহমের রোধটি যদি অপসারণ করা হয় তাহলে এমিটারে কি পরিবর্তনে প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে। দেখো এমিটারে একটা লিমিট দেওয়া আছে 0 থেকে 5 অ্যাম্পিয়ার। তো অর্থাৎ আমাদের এই এমিটারটা দ্বারা হচ্ছে 0 থেকে 5 অ্যাম্পিয়ারের মধ্যে মাপা যায়। তো এখন আমাদের যদি 2 ওহমটা না থাকে তাহলে কত কারেন্ট হয় সেটা দেখি। তো একটু আগে আমরা আর অফ এ বি অর্থাৎ এ বি এর তুল্যরোধ কত পেয়েছিলাম, আর অফ এ বি সমান পেয়েছিলাম 0.4। তো এখন আমাদের বর্তনী কারেন্ট কত হবে, আই ইকুয়াল টু ভি, ভি হচ্ছে 10 আর এখানে আছে কত এ বি এর মাঝে তো কত 0.4, এই 2 তো নাই আর এখানে এ তে আছে 0.5, তাহলে 0.4 প্লাস 0.5 তাহলে কত আসে
11.1111 অ্যাম্পিয়ার। তো এখানে বলা আছে যেহেতু এমিটার, এখন কি ব্যবস্থা নিতে হবে সেটা বলছে আমাদের। তো এমিটার হচ্ছে আমাদের কি করতে হবে, মাপতে পারে 5 কিন্তু মাপতে হবে আমাদের 11, তাহলে কি এমিটারে অবশ্যই পাল্লা বৃদ্ধি করতে হবে। তো এখানে আমাদের কত পাল্লা বৃদ্ধি করতে হচ্ছে, n ইকুয়াল টু 11.11 ডিভাইডেড বাই 5, 2.22 গুণ। এখন আমাদের শান্ট ব্যবহার করব, তাই s ইকুয়াল টু হচ্ছে g ডিভাইডেড বাই n মাইনাস 1। তো g হচ্ছে আমাদের 0.5, এখানে হচ্ছে 2.22 মাইনাস 1, তো 0.409 ওহম মানের রোধ শান্ট হিসাবে ব্যবহার করতে হবে সমান্তরালে। ব্যাস, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্নে একটা সার্কিট দেওয়া আছে, এখানে গ দাগে বলা আছে বর্তনীর প্রবাহ নির্ণয় করো। দেখো এটা তো সোজা, এখানে আছে 3, এখানে আছে 6, 3 এবং 6 আছে প্যারালালে এবং এদের সাথে 10 আছে শ্রেণীতে। তাহলে টোটাল তুল্যরোধ কত হবে, 10 প্লাস এই দুইটা প্যারালালের তুল্যরোধ কত, 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6, তাহলে 3 6 18 ভাগ হচ্ছে 9 মানে 2, টোটাল হচ্ছে 12। অতএব I ইকুয়াল টু 6 ভাগ 12 মানে হচ্ছে 0.5 এম্পিয়ার। তো এবং ঘ থেকে বলা হচ্ছে R3 এর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে এর ভিতর আর অনেক সমান প্রবাহ পাওয়া যাবে, গাণিতিকভাবে তোমার মতামত দাও। R3 এর সাথে, R3 কই এইটা, তো R3 এর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে এর ভিতর আর অনেক সমান প্রবাহ পাওয়া যাবে। আমরা এখানে বর্তমানে যে কারেন্টটা পেয়েছি 0.5 এম্পিয়ার, এটা কিন্তু আমাদের ব্যবহার করা ঠিক হবে না, কারণ যখন আমরা R3 এর সাথে অন্য একটা রোধ ইউজ করব তখন কিন্তু টোটাল তুল্যরোধটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা হচ্ছে ম্যাথটাকে অন্যভাবে করি। দেখো আমরা ধরে নেই যে এইখানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে বর্তনীতে I পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং R1 এর মধ্য দিয়ে আয়ন এবং R3 এইখানে হচ্ছে আমরা ধরি যে R3 এর সাথে একটা রোধ সমান্তরালে লাগানো হয়েছে এবং সেই রোধটার মান হচ্ছে R। এখন আমরা ওই Rটার মান বের করব। দেখো আমি সমান্তরালে ধরলাম কারণ সমান্তরালে হওয়ার কথা, শ্রেণীতে হওয়ার কথা না, কারণ হচ্ছে এইখান দিয়ে যে কারেন্টটা যাবে এর সাথে আবার এটা যুক্ত হবে। এখানে যদি শ্রেণীতে থাকতো জিনিসটা সেমই মানে কখনো সেম হইতো না, কারণ এখানে তো I2 তো কিছুটা পরিমাণ কারেন্ট যাচ্ছে, তো এখানে I1 আর এটা হয়ে যেত I1 প্লাস I2, সমান হইতো না। তো এই জন্য আমরা ধরে নিলাম সমান্তরালে। তো এখন বর্তমানে এখানে হচ্ছে R1 এবং R2 হচ্ছে কিসে আছে, প্যারালালে আছে। তো আমরা একটু আগে কিছুক্ষণ আগে একটা সূত্র দেখেছিলাম, যদি দুইটা প্যারালাল থাকে তাহলে একটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ বের করে সেটা হচ্ছে কীভাবে বের করে, যদি I1 বের করি, I1 ইকুয়াল টু হবে উপরে হবে হচ্ছে আমাদের R2 আর নিচে হবে আমাদের R1 প্লাস R2 ইন্টু I, টোটাল হচ্ছে বর্তনী কারেন্ট I ধরছি আমরা। তো এখন R2 হচ্ছে কত 6, এখানে 6 প্লাস 3I, তো এটা হচ্ছে আমাদের কত 6I বাই 9। এখন আবার এখানে হচ্ছে R3, তো R3 এর মধ্য দিয়ে কারেন্টটা বের করি, I3 ধরি, তো R3 এর মধ্য দিয়ে আমাদের কত হবে, উপরে হবে R আর নিচে হবে 10 প্লাস R, এর সাথে আমাদের I গুণ হবে। এখন এই I3 এবং এই I1 এই দুটা কি হবে, সমান হবে। অতএব RI ডিভাইডেড বাই 10 প্লাস R ইকুয়াল টু হবে 6I ডিভাইডেড বাই 9। তো এইখান থেকে দুই পাশ থেকে I চলে যাবে, এখানে হবে আমাদের 9R ইকুয়াল টু 60 প্লাস 6R। তো এখান থেকে 9 3R ইকুয়াল টু 60, তো R ইকুয়াল টু 20। অতএব যদি R3 এর সাথে 20 ওহম মানের একটা রোধ সমান্তরালে লাগানো হয় তাহলে R1 এবং R3 এর মধ্য দিয়ে
সমান পরিমাণ প্রবাহ পাওয়া যাবে। পরবর্তী প্রশ্নে একটা সার্কিট আছে, সার্কিটে হচ্ছে দুইটা লুপ আছে, এ লুপ এবং বি লুপ। এখানে বলা হয়েছে গ দাগে R2 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। R2 হচ্ছে কোনটা? R2 এটা। তো R2 এর মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে। এটা সোজা প্রশ্ন, একটাই ব্যাটারি আছে। তো আমাদের R2 এর মধ্য দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহ বের করব তখন হচ্ছে আমরা এ লুপ ব্যবহার করব। তো এ লুপের মধ্য দিয়ে কত কারেন্ট হবে? এ লুপের মধ্যে দিয়ে IA হবে। দেখো IA এ লুপের মধ্যে দিয়ে বিভব পার্থক্য তো ই এর সমানই হবে, 24 ভোল্ট। এবং টোটাল তুল্যরোধ কত হবে? এই R1 এবং R2 এর যোগফল। তো R1 এবং R2 যোগফল কত? 6। এখানে হবে V/R, V হচ্ছে 24, এখন R হবে টোটাল 6, টোটাল হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তো যেহেতু R1 এবং R2 শ্রেণীতে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত থাকলে টোটাল দুইটার মধ্যে কারেন্ট কি হয়? সমান হয়। তাহলে আমাদের R2 এর মধ্য দিয়েও 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তো উত্তর হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার। ঘ বলা হয়েছে উদ্দীপকে এ লুপের R1 রোধের সাথে শ্রেণীতে নাকি সমান্তরালে কত রোধ যুক্ত করলে উভয় লুপে একই তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে? এ লুপের R1 রোধের সাথে। তো একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এ লুপের বিভব পার্থক্য 24 ভোল্ট এবং বি লুপের বিভব পার্থক্য 24 ভোল্ট। তো দুইটা লুপের মধ্য দিয়ে যদি সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে হয় তাহলে দুইটা লুপের কি, যেহেতু বিভব পার্থক্য সমান, তাহলে তুল্যরোধ কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে এখানে হচ্ছে এ লুপের R1 এর সাথে শ্রেণীতে নাকি কি সমান্তরালে যুক্ত করলে। তো আমরা আগে বি লুপের তুল্যরোধ বের করি। বি লুপের তুল্যরোধ হচ্ছে 3 + 9 = 12। আর আমাদের আর এ লুপ এখানে হচ্ছে কত? R1 + R2, 4 আর 2 6। তো 6 থেকে আমাদের 12 হচ্ছে বড়। তার মানে এইখানে কোনোটার সাথে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে আমাদের হবে না, এখানে আমরা শ্রেণীতে যুক্ত করতে হবে। তো এখানে আমরা যদি আর এ লুপের তুল্যরোধ হবে কত হতে হবে? 12। তো R1 + R2 + R = 12। এখানে R1 হচ্ছে 4 + 2 + R = 12, অতএব R = 6। অর্থাৎ এখানে যদি আমরা R1 এর সাথে 6 ওহম মানের একটি রোধ শ্রেণীতে যুক্ত করি তাহলে এ লুপ এবং বি লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমান হবে। পরবর্তী প্রশ্ন, এখানে চিত্রে একটি অ্যামিটার বর্তনী দেখানো হলো, যার পাল্লা হচ্ছে 0 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। রহিম বেশি তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটারের পাল্লা 10 গুণ বৃদ্ধি করতে চাইল। তো গদাকে বলা হয়েছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তো এটা তো সমান্তরালে যুক্ত আছে, একটা 20 একটা 1। তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আমাদের বের করা লাগবে। তো দুটো সমান্তরালে থাকলে সূত্র হচ্ছে I1 = R2 / R1 + R2 × I। তো আমরা যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করব উপরে আমরা তার অন্যটা ব্যবহার করব। তো এখন আমরা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ব্যবহার করব, তাহলে উপরে আমরা ইউজ করব শান্ট। তাহলে 1 / 20 + 1 × 8 কত আসে? 1/21 × 8 হচ্ছে 0.38 অ্যাম্পিয়ার। এবং পরবর্তীতে ঘ থেকে বলেছে বর্তনীর কী ধরনের পরিবর্তন সাধন করলে রহিমের আকাঙ্ক্ষা পূরণ হবে। তো এখানে রহিম হচ্ছে 10 গুণ বৃদ্ধি করতে চেয়েছিল। তো 10 গুণে আমাদের শান্ট কত লাগে? S = G/n-1, G হচ্ছে 20, এখানে হচ্ছে 10-1 হচ্ছে 20 বা 2.22 ওহম। তো অলরেডি আমাদের শান্ট 1 ওহমের আছে এবং এটাকে আমাদের বানাইতে হবে 2.22 ওহম। অতএব আমরা যদি এস এর সাথে 1.22 ওহম শ্রেণীতে যুক্ত করি তাহলে আমাদের হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্নে গ দাগে হচ্ছে ক বর্তনীতে তড়িৎ প্রবাহের মাত্রা কত। তো এখানে হচ্ছে ক বর্তনী হচ্ছে 3টা তড়িৎ কোষ শ্রেণীতে যুক্ত আছে
এবং এদের সাথে একটা বহিরোধ যুক্ত আছে। তাহলে আমাদের আই ইকুয়াল টু হবে টোটাল, এখানে টোটাল হচ্ছে কয়টা, 3টা ব্যাটারি যুক্ত আছে। তাহলে 3টা ব্যাটারি 3E, 3টা ব্যাটারি শ্রেণীতে যুক্ত আছে। তো 3টা শ্রেণীতে যুক্ত হলে 3টা যোগ করতে হয়। তাহলে 3টা ব্যাটারি 3E, এবং নিচে হচ্ছে আমাদের বহিস্থ রোধ হচ্ছে আর, এবং এর সাথে হচ্ছে আমাদের কত আছে, তুল্য রোধ। যেহেতু প্রত্যেকটার বর্তনীর সাথে প্রত্যেকটা কোষে এক একটা করে ছোট হাতের আর মানের অভ্যন্তরীণ রোধ যুক্ত আছে। তাহলে এখানে টোটাল হচ্ছে কত হবে, 3R। অতএব I ইকুয়াল টু 3 ইন্টু 5, এখানে আর হচ্ছে 40, 3 ইন্টু 0.2, 0.369 এম্পিয়ার। এবং ঘ থেকে বলা হয়েছে কোন বর্তনীতে বেশি শক্তি অপচয় হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তো এখানে দেখো, যদি প্রথম বর্তনীতে আয়ের মান হচ্ছে 0.369, এবং দ্বিতীয় বর্তনীতে হচ্ছে আমাদের ব্যাটারিগুলো কি আকারে আছে, ব্যাটারিগুলো হচ্ছে আমাদের সমান্তরালে যুক্ত আছে। তো দ্বিতীয় বর্তনীর আয়ের মান হবে আমাদের, যদি সমান্তরালে যুক্ত থাকে প্রত্যেকটা ব্যাটারির, আমাদের ব্যাটারির যে তড়িৎ ভোল্ট সেটা কোনো বৃদ্ধি পায় না, ই থাকে। এবং এখানে হবে আমাদের আর প্লাস হবে, এবং এখানে হচ্ছে স্মল আর মানে 3টা অভ্যন্তরীণ রোধ প্যারালালে যুক্ত আছে। প্যারালালে যুক্ত থাকলে সমান মানে সেগুলো হচ্ছে ভাগ দিতে হয়। তাহলে আর ভাগ 3। তো এখানে হচ্ছে আমাদের তাহলে আই কত আসে, হচ্ছে 5 ডিভাইডেড বাই 40 প্লাস 0.2। তো এখানে বলা হয়েছে বেশি শক্তি অপচয় হবে। একটা জিনিস কি, শক্তি প্রতীক আর স্কোয়ার, যদি আর যদি ধ্রুবক থাকে তাহলে হবে আই স্কোয়ার, এই সমানুপাতিক আই স্কোয়ার। তাহলে যে ক্ষেত্রে আয়ের মান বেশি হবে সেই ক্ষেত্রে বেশি শক্তি অপচয় হবে। তো যেহেতু প্রথম ক্ষেত্রে আয়ের মান হচ্ছে 0.369 এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 0.124, তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে আয়ের মান বেশি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে শক্তি বেশি অপচয় হবে। দেখো পরবর্তী প্রশ্ন, এখানে চিত্র 1 হতে কির্চফের সূত্রের সাহায্যে প্রবাহ মাত্রা নির্ণয় করো। এই টাইপের ম্যাথ আমরা অনেকগুলো করেছি একটু আগে। ঘতে বলা হচ্ছে চিত্র 2-এ এমওএন প্রান্তে চিত্র 1-এ ব্যবহৃত 3টি রোধকে কিভাবে বর্তনীর সংযোগ দেওয়া হলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব। একটা জিনিস দেখো, আমাদের উপরে কিন্তু এগুলো কিন্তু ফিক্স, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এখন বলছে এম ও এন এর মাঝে এই 3টা রোধ কিভাবে যুক্ত করলে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। একটা জিনিস কি, তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ আর। তো ভি যেহেতু ফিক্স, কারণ ওখানে উপরে আমাদের 3টা সমান্তরালে সাজানো আছে, তো আর যখন আমাদের কম হবে সব থেকে, তখন আমাদের আয়ের মানও বেশি হবে। অর্থাৎ এই 10, যে 3টা 10 আছে, এই 3টা 10 এর তুল্য কখন সব থেকে কম হবে, যখন 3টা রোধই আমাদের সমান্তরালে যুক্ত থাকবে, তখন হচ্ছে আমাদের তুল্য রোধ সব থেকে কম হবে। অর্থাৎ এই 3টা রোধ যদি আমরা এম ও এন এর মাঝে সমান্তরালে যুক্ত করি, তাহলে তুল্য রোধ প্রভাব, তড়িৎ প্রবাহ সব থেকে বেশি পাওয়া যাবে। পরবর্তী প্রশ্নে কি বলা আছে, প্রত্যেক বাতির ফিলামেন্টের রোধ নির্ণয় করো। এখানে দেখো 6 ওয়াটের 220 ভোল্টের বাতি, অর্থাৎ পাওয়ার হচ্ছে 60 ওয়াট, এবং সর্বোচ্চ যদি আমাদের 220 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া হয় তাহলে পাওয়ার হবে 60 ওয়াট। এখন আমাদের প্রত্যেক বাতির রোধ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি কি, পি ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর, অতএব আর ইকুয়াল টু হবে আমাদের ভি স্কোয়ার ভাগ পি। তো এখানে ভি হচ্ছে 220, হচ্ছে পি হচ্ছে 60, তাহলে উত্তর হচ্ছে আমাদের 806.667। তাহলে প্রত্যেক বাতির ফিলামেন্টের রোধ হচ্ছে 806.667। ঘটাকে বলা আছে উদ্দীপকের বর্তনী হতে আর রোধ অপসারণ করলে এ ও বি বাতির উজ্জ্বলতা বাড়বে না কমবে। তো আর রোধ থাকা অবস্থায় এ ও বি বাতির কি পরিমাণ আউটপুট পাবো, এবং আর রোধ না থাকলে কি পরিমাণ আউটপুট পাবো, সেটা হচ্ছে আমাদের বের করা লাগবে। তো এখানে দেখো, যখন আমাদের আর রোধ আছে, আর রোধ থাকা অবস্থায়
এখানে যে বর্তনীর টোটাল হচ্ছে বিভব পার্থক্য কত 220 ভোল্ট। এখন আমরা যদি এটা করি টোটাল তড়িৎ প্রবাহ বের করি, টোটাল তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু হবে আমাদের আর এবং বি বাতি হচ্ছে সমান্তরালে যুক্ত আছে, তাহলে এই দুইটার তুল্য রোধ আগে আমরা তুল্য রোধ বের করি। তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে আমাদের এ বাতির তুল্য রোধ যোগ হবে আর এবং বি বাতির টোটাল তুল্য রোধের সাথে। তো এখানে এ বাতির তুল্য রোধ হবে কত 806.67 প্লাস এইখানে আর এবং বি বাতির টোটাল তুল্য রোধ হচ্ছে যেহেতু সমান্তরালে যুক্ত আছে তাহলে 403 গুণ 806.67 ডিভাইডেড বাই হবে 403 প্লাস 806.67, তাহলে এখানে 1075.407 ওহম। অতএব আই সমান 220 ভোল্ট ডিভাইডেড বাই 1075.407 ওহম, 20457 এম্পিয়ার। তো টোটাল বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে 0.2047 এম্পিয়ার। এখন তাহলে এ বাতি যেহেতু টোটাল এখানে হচ্ছে এ বাতিটা শ্রেণীতে যুক্ত আছে আমাদের শুরুতে, তাহলে এই টোটাল বর্তনীর যে তড়িৎ প্রবাহ হচ্ছে এর মধ্যেও তড়িৎ প্রবাহ সেম হবে। তাহলে এখন আমরা এ বাতির তড়িৎ পাওয়ারটা বের করি। পি ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে এখানে হবে 0.2047 স্কোয়ার ইন্টু আর হচ্ছে 806.67, কত আসতেছে 806.67 হচ্ছে আমাদের 33.76 ওয়াট। তাহলে এ বাতির উজ্জ্বলতা হচ্ছে 33.76 ওয়াট। এখন হচ্ছে আমাদের বি বাতির উজ্জ্বলতা বের করা লাগবে। দেখো বি বাতির হচ্ছে এ বাতির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 0.20457 এম্পিয়ার। এখন আমরা চাইলে বি বাতির তড়িৎ প্রবাহটা বের করতে পারি, তার থেকে আমাদের সহজ হয় বিভব পার্থক্য বের করলে। তো আমরা যদি এ বাতিতে যে পরিমাণ বিভব পতন হচ্ছে সেটা থেকে যদি 220 বাদ দেই, অর্থাৎ 220 থেকে যদি এ বাতির বিভব পার্থক্য বাদ দেই, তাহলে আমরা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব পার্থক্য পাবো। আর এই পয়েন্টের বিভব পার্থক্য মানে হচ্ছে আমাদের বি বাতির বিভব পার্থক্য। অতএব বি বাতির বিভব পার্থক্য ভিভি ইকুয়াল টু হবে 220 মাইনাস 0.2047 ইন্টু 806.67। তো এইটা হচ্ছে আমাদের বি বাতির বিভব পার্থক্য, 220 মাইনাস 0.2047 ইন্টু 6.67, এটা হচ্ছে আমাদের 54.979 ভোল্ট। এখন আমরা পাওয়ার বের করব। পি ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ভাগ আর, অতএব পি হচ্ছে আমাদের ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তো 3.74। তো বর্তমানে হচ্ছে আমাদের একটা বাতির পাওয়ার পাচ্ছি 33.76 ওয়াট এবং অন্য বাতির পাওয়ার পাচ্ছি 3.74 ওয়াট। তো আর মানের রোধটা যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের এ বাতি এবং বি বাতি শ্রেণীতে যুক্ত থাকে। শ্রেণীতে যুক্ত থাকলে যেহেতু দুইটার রোধই সমান হবে, দুইটার রোধই সমান হলে এদের দুজনের মধ্যে দিয়ে বিভব পার্থক্য হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এ বাতির বিভব পার্থক্য তখন হবে আমাদের 110 ভোল্ট, বি বাতির বিভব পার্থক্য হবে 110 ভোল্ট। তো ভি এ সমান 110 ভোল্ট, ভিবি সমান 110 ভোল্ট। অতএব পি এ ইকুয়াল টু হবে আমাদের 110 স্কোয়ার ভাগ 806.67 এবং পিবিও সেমই হবে। তো এটা কত আসে আমাদের 0.99 অর্থাৎ 15। তো আর রোধ অপসারণ করলে হচ্ছে আমাদের এ বাতির উজ্জ্বলতা কমবে আর বি বাতির উজ্জ্বলতা বাড়বে। যেহেতু এখানে হচ্ছে শুরুতে যখন আর রোধটা ছিল তখন হচ্ছে আমাদের এ বাতির উজ্জ্বলতা ছিল 33.76 ওয়াট, এখন হয়ে গেছে 15। তাহলে এখানে হচ্ছে আমাদের কমছে। আর বি বাতির ক্ষেত্রে আগে ছিল 3.74 আর এখন হয়ে গেছে আমাদের 15, অর্থাৎ বাড়ছে। তাহলে এ বাতির উজ্জ্বলতা কমবে, বি বাতির উজ্জ্বলতা বাড়বে।
বেস্ট অফ লাক।